ফেডারেশনের আরেকটা প্রোগ্রাম এবং আরেকটু কথা বলার সুযোগ করে দিয়েছেন হাসানুজ্জামান ভাই, হয়তোবা আমাদের বর্তমানে যেটা হিট লাইনে আছে আমাদের কর্মচারীদের জন্য, সেটা হচ্ছে পে স্কেল সংক্রান্ত বিষয়ে একজন পে স্কেল যোদ্ধা, সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের আহ্বায়ক এবং সদস্য সচিব ভাই, ওনারাও আছেন। তো আমার কাছে এই অনুষ্ঠানটা 3 কেন্দ্রিক মনে হয়েছে। আমি 1 মিনিটে বা 2 মিনিট করে একটা করে একটু বলি। আমি একটু নিচের দিকে আসি, সেটা হচ্ছে যেহেতু হিট, সেটা একটু আগে বলা উচিত। আপনারা সবাই অবগত আছেন বা আমরাও জানি যে পে স্কেলের যে বিষয়টা সরকার ঘোষণা করলো জুলাই থেকে ধাপে ধাপে দিচ্ছে। তো এরপরে দেখা গেল, এখানে আরেকটু কথা বলি, যেহেতু ঘরের কথা আসলে পরে জানলো কিভাবে, আমরা যেহেতু কর্মচারী সমাজ, আমাদের সরকারি কর্মচারীদের ভিতরেও আমার কাছে মনে হয়েছে যে এখানে 2টা গ্রুপ আছে, যেটা আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে এবং অনেকের বক্তব্যে সেটা স্পষ্ট প্রতীয়মান হয়েছে। তো সেই গ্রুপের কারণে দেখা গেছে এক গ্রুপ আজকে একটা প্রোগ্রাম করতেছে বিভিন্ন লোকজন নিয়ে, আবার আরেকটা গ্রুপ প্রোগ্রাম করছে আরেকটা গ্রুপের লোকজন নিয়ে। মানে আমাদের মধ্যে যে বিরোধী যদি বলি যে গ্রুপটা, সেটার সাথে আমরা সরকারি এই পে স্কেল সংক্রান্ত যে বিষয়টা আছে সেটা নিয়ে তারা একটা প্রোগ্রাম করছে, সংবাদ সম্মেলন করছে, ওনারাও একটা সংবাদ সম্মেলন করছে। তো আমি সবার ক্ষেত্রে আপনাদেরকে জানাতে চাই বা বলতে চাই, জিজ্ঞাসা করতে চাই, আসলে আমরা পে স্কেলটা প্রজ্ঞাপনটা কবে হবে? আমরা কি 8,000 টাকার বেসিক 9,000 টাকা পাচ্ছি না 90,000 টাকা পাচ্ছি? আমি একটু রস করে বলি, আসলে কিন্তু আমরা সন্দিহান। বাট এইটা নিয়ে আপনারা যেহেতু টাইম লাইনে আছেন, হার্ড লাইনে আছেন, আপনারা আন্দোলন করছেন, হ্যাঁ, তো আপনারা নীতি নির্ধারকের কাছে গিয়ে কি একবারও জিজ্ঞাসা করতে পারলেন না? এই মেসেজটা আপনারা দিতে পারলেন বা আমাদেরকে দিতে পারলেন না যে ভাই আমাদের কর্মচারীরা আসলে কোন পর্যায়ে কোন বেসিকে আছে? আমরা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বেসিক আমরা দেখতে পাচ্ছি। এই আরেকটা বিষয়, 2 সংগঠনকে বলি, আমি সরকারি আমাদের পে স্কেলে আছি এখনো, তো তারা আমার কাছে অনেকবারই আসছেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির আমি আপনাদের দোয়ায়, আমি আর আমার সাধারণ সম্পাদক প্রায় 9 বছর আমরা নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে আছি। আজকে আমরা এখানে বসে এই যে উন্মুক্ত ভাবে বিভিন্ন জায়গায় যে অনেকে ডিসি প্রভিসি অনেকের কথা বলছেন, এটার গোড়া আপনাদেরকে একটু জানাই। এই আমি অধম এসএম সরওয়ার মোর্শেদ প্রত্যয় স্কিম নামে একটা স্কিম ছিল, যেটা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে প্রধান অন্তরা এবং প্রধান অস্ত্র ছিল, সেটার আহ্বায়ক ছিলাম আমি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাননীয় উপাচার্য স্যারের ওই সময়ের বাসভবন থেকে আমরা 3টা সংগঠন মিলে যেটার আহ্বায়ক, যেটা সূচনা করেছিলাম আমি, সেখান থেকে আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করে, আমি একটু সংক্ষেপে বলি, সেখানে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়াই গিয়ে যার পরে আজকের এই যে অবস্থান, আমরা কিন্তু কখনো বলি নাই যে আমার অবস্থান কোথায়। এই যে আমি বলবো না যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে বা ব্যক্তি আমার কারণে এই ঘটনা ঘটছে, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটের কারণে আজকের এই নতুন সূর্যোদয় এবং নতুন বাংলাদেশ। এবং আমি সরকারি কর্মচারী যারা, আমি বারবার একটা কথা বলি, আমি একটু পার্সোনালিটি নিয়ে চলাফেরা করতে পছন্দ করি, যার কারণে আমি এখানে নেতৃবৃন্দ আছে, মালিক ভাই আছে, আশিক ভাই আছে, বা যারা আছে তাদের উদ্দেশ্যে আমি আগেও বলেছি, এই সবার মাধ্যমে বলতে চাই, আপনারা যে আমাদেরকে ডাকেন, আমাদের পার্টিসিপেশন কোথায়? আমরা কিসে যাব? মিডিয়া বলেন, ফেসবুক বলেন, সব জায়গায় 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ছে, টিভি খুললে দেখা যায় সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে। তাহলে আমার আন্তঃবিশ্ববিদ্যালয়ের সেই গ্রুপের কথা আমি বলবো না, তাহলে আমাদের কর্মচারী ভাইদের পার্টিসিপেশন কোথায়? একবারও কি আপনারা আপনাদের বক্তব্যে বলেন? আপনি মালিক ভাই, আপনি মাহমুদুল ভাই বা অমুক ভাই তমুক ভাই, বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ 11 থেকে 20 গ্রেডের কর্মচারী, আমার ভাইদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে আপনারা কথা বলেন। একবারও কি আপনাদের মধ্যে বের হয় যেখানে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয় জড়িত আছে, তখন কি আন্দোলনটা আরেকটু বড় হতে পারতো না? বিশ্ববিদ্যালয়ের সরকারি মেসেজই যায় না যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা যে আসলে আপনাদের সাথে আছে, এই মেসেজ তো সরকারের কাছে নাই। আপনাদের কপাল ভালো, যাই হোক, বুঝে হোক না বুঝে হোক, আমি যাব আপনার কাছে, আমার কোন পরিচয় যাবে? আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির নেতৃত্ব দেই, আমার পার্টিসিপেশন এখানে থাকবে না, সাংবাদিক জানবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব আছে, অথচ এখন পর্যন্ত স্টিল নাও সেটাই দেখে যাচ্ছি। এটা আমার খুব দুঃখের জায়গা। 2-1টা প্রোগ্রামে গিয়েছি, তাও হয়তো বা না পারতে অনেকে রিকোয়েস্টে, হ্যাঁ, সেইখানে আমরা গিয়ে আমরা আমাদের কথাগুলো বলেছি। তবে আপনাদের কাছে আরো একটা মেসেজ, আমার ব্যক্তিগত অভিমত, যেটা আমি গত কয়েকদিন আগে প্রেস ক্লাবে আরেকটা গ্রুপ যেটাকে বলা হয় আর কি, সেই গ্রুপে গিয়ে আমি 2-1টি কথা বলেছিলাম, সেটার মধ্যে 2-1টি আপনাদের মাধ্যমে মেসেজ জানাতে চাই। আমার বেতন যদি 10,000 টাকা বাড়ে, বাড়ি ভাড়া বাড়বে, এভরিথিং সবকিছু বাড়বে, ঠিক আছে? আপনার 3টা জায়গাতে একটু মূল্যায়নটা বেশি করেন। নাম্বার 1, শুধু সরকারি না, সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, সরকারি, প্রত্যেককে রেশন কনফার্ম করেন সরকারকে দিয়ে, এটা হলো 1 নাম্বার। এবং রেশন কনফার্ম করলে আমার কাছে ব্যক্তিগত যেটা মনে হয়, আজকে যে দ্রব্যমূল্যের যে অবস্থানটা দেখছেন, একটা সার্কেল, একটা গ্রুপ কিন্তু বাজারে গিয়ে বাজার করবে না। আমি যখন দেখবো তেল, নুন, সাবান সবকিছু আমি বাজারের 10 গুণের চেয়ে 1 গুণে এখানে পাচ্ছি, 10 ভাগের 1 ভাগে এখানে দাম পাচ্ছি, আমি বাজারে যাব না। আমার উপরে ডিপেন্ড করে 10 জন 20 জন বা আরো বেশি। এখানে কিন্তু দ্রব্যমূল্য আস্তে একেবারেই কমে যাবে। এটার একটা অন্যতম যদি কনফার্ম করতে পারেন। এই নাম্বার 2,
এসএসসি বা এইচএসসি পর্যন্ত, মিনিমাম বললে ভুল হবে, সর্বোচ্চ এইচএসসি পর্যন্ত 2টা সন্তান আপনারা বিনা বেতনে পড়ার একটা ব্যবস্থা করেন, হয়ে যাবে। এবং আমরা যারা এই বয়সে, যারা আশিক ভাই, মালিক ভাই সহ আমরা যারা 40-র উপরে বা 50-র মাঝখানে যারা আছি, আমরাই কিন্তু আন্দোলনটা করতেছি। আমি এর নিচে যারা আছে তাদেরকে ছোট করছি না। আজকে পে স্কেলের যে অবস্থানটা, যার চাকরি 2 বছর হয় নাই বা 2 বছর বা 3 বছর, সে জাম্পিং মেরে 20,000 টাকা চলে যাবে হয়তোবা। আজকে আমার আপনার অবস্থান কোথায়? কি আন্দোলন করতেছেন আপনারা? আজকে প্রয়োজন কিন্তু আমি বুঝি আমার ছেলের মাস্টারের খরচ কত, আমার সংসারের খরচ কত। আজকে আমরা আন্দোলন করতেছি মাঠে ঘাটে, আজকে আমাদের অবস্থানটা দেখেন, আপনি একবার খুঁজে দেখেন। আমি আপনাদের ভবিষ্যৎবাণী বলে দেই, আমার আপনার বাড়বে 3 থেকে 4 হাজার বা 5 হাজার, যাদের 3 থেকে 4 বছর চাকরি হয়েছে তাদের বাড়বে 15,000 থেকে 10,000। যদি ভুল হয় আমার কথা বলে রাখেন। তো এই জায়গাগুলো আপনারা ঠিক রাখেন। এবং অনেক জায়গায় সরকারি বলেন, পাবলিক বলেন, সমস্ত জায়গায় কিছু স্কেল আছে, আটকি আছে, যারা ইনক্রিমেন্ট পাচ্ছে না, সেই জায়গাগুলো আপনারা ব্যবস্থা করেন। হাতে গোনা 4-5টা জায়গা অথেন্টিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে আপনারা হিট করে পে স্কেল আপনি কি করবেন? পে স্কেল 10,000 টাকা পারবে, আপনার নিয়ে যাবে 15,000 টাকা, 20,000 টাকা। এইটার চেয়ে এই জায়গাগুলো দিয়ে সাথে সাথে পে স্কেলের একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনার তৈরি করেন। আমার তো জায়গা নাই ওখানে বলার, আপনাদের মাধ্যমে আমরা আছি, তারপর আপনাদের সাথে আছি। সরকারিওয়ালারা যেটা পায় সেটা হয়তো আমরা 1 মাস পরে পাই। আজকে যদি সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়কে আপনারা হাইলাইট করতেন, আমি বহুবার বলেছি, ওই যে 11 থেকে 20 গ্রেডের বলেছি যে আপনাদের নামের সাথে আমাদের নামটা একটু ইনক্লুড করেন। এখন সম্ভব না, করা যায় না। আমি যাইনি, আমার আরেক ভাই গেছে, আমার ইগোতে লাগছে। আমার এই যে বিভিন্ন বাইরে থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোকজন গুলো শহীদ মিনারে আসছে, কতগুলো লোক আমার বিশ্ববিদ্যালয়ে আমার কর্মচারী সমিতির সেক্রেটারি গুলিবিদ্ধ হয়েছে। কই আপনাদের মুখ দিয়ে কোনো বক্তব্য তো শুনি না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সেক্রেটারি গুলিবিদ্ধ হয়েছে। এটা মিডিয়ার সামনে বললে তো সরকারের কান পর্যন্ত পৌঁছাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক এখানে ছিল। একবারও বলছেন? আপনারা সেই জায়গাগুলোতে হিট করছেন, আপনারা হিট করেন না। আপনারা এখন অনেকে বলে এই গ্রুপ বলে ওরা ভিউ ব্যবসায়ী, ওই গ্রুপ বলে ওরা ভিউ ব্যবসায়ী। এই ভিউ ব্যবসায়ী, 2 ব্যবসায়ীর মধ্যে আমরা আসলে কোন জায়গার মধ্যে আছি? এখন যদি বলি আপনারা মারামারি করেন পে স্কেল 1 মাস পরে হলে, আপনি 1 মাস আগে পাবেন, আমি 1 মাস পরে, আমার না গেলেও কিচ্ছু যায় আসে না। তারপরে কিন্তু আমরা যাচ্ছি। অথেন্টিক জায়গাগুলো আপনারা কোথায় কোথায় গেলে কি হবে না হবে, সেই জায়গাগুলো নিয়ে একটু সরকারের উচ্চ মহলে, যেহেতু আপনাদের একটা ফেস ভ্যালু চলে আসছে, আপনারা সেই জায়গাগুলোতে করেন। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব এবং কর্মচারী সমাজ ইনশাল্লাহ আশা করি লাভবান হবে। আমি আসলে সরি, এক টপিক 3 নম্বরে এবং হিট টপিক যেটা, সেটাতে আমি একটু সময় বেশি কালক্ষেপণ করছি। আচ্ছা, আমি এটাতে শেষ করে দেই। যদি আপনার এখানে সরকারি কর্মচারী, কর্মকর্তা কর্মচারী পরিষদের সভাপতি সেক্রেটারি আছেন, আমি আমার ক্ষোভের কথাটা বললাম। আন্তঃবিশ্ববিদ্যালয়ে 2টা গ্রুপ, আজকে মাননীয় শ্রদ্ধাভাজন, আমার দেশের বাড়িও টাঙ্গাইল, আমাদের এক ভাই বলে গিয়েছেন। আমি সেকেন্ডলি যেটা বলছি সেটা হচ্ছে ফেডারেশনের মূল কাজটা কি। আমি দীর্ঘদিন রাজনীতি করে যেটা বুঝতে পেরেছি, সাপোজ আমার এক সংগঠনের একজনের ইনক্রিমেন্ট আটকানো, এটা কি ফেসবুকে দেওয়ার প্রয়োজন আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি না। তা আমি যদি আমার ঘরের সমাধান ঘরেই না করতে পারি, যেটা আমার অভিভাবক যিনি উপাচার্য থাকবেন তাকে দিয়ে সমাধান করতে পারি, তার জন্য কি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাইতে হবে? একটা আন্তঃবিশ্ববিদ্যালয় বলেন বা যে কোনো সরকারি ফোরামই বলেন, এদের কাজ হচ্ছে সমষ্টিগত। যেমন একটা গত 2 বছর আগে এসেছিল প্রত্যয় স্কিম, সেটা সামগ্রিক ছিল, আমরা যেটা শুরু করেছি এবং এটার একটা সুন্দর সমাধান এবং দেশ থেকে ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে। আমরা কিন্তু সেই জায়গাতে, এবং আন্তঃবিশ্ববিদ্যালয় বলে সেটার কাজও কিন্তু এটা ছোটখাটো খুঁটিনাটি বিষয়, সেটা কিন্তু স্ব বিশ্ববিদ্যালয় তার অফিস প্রধান বা উপাচার্য যিনি থাকবেন তার মাধ্যমে কিন্তু সমাধান করতে পারেন। এই হচ্ছে, এবং আমি সর্বোপরি কথা সংক্ষেপ করে দেই, আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যেহেতু এখানে অনেক লোকজন আছেন, আজকে হয়তো 20টা বিশ্ববিদ্যালয় আমরা উপস্থাপন করছি, খুঁজে দেখা যাবে 20টা বিশ্ববিদ্যালয় আছে কিনা জানি না। এর কারণটা একটু বলি, গত মাস 15 দিন আগে এই আপনাদের বিপক্ষে একটা গ্রুপে আমি আমার সাধারণ সম্পাদক সহ ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরি সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আরো কয়েকজন নেতৃবৃন্দ ছিলেন। তারা এখানে গিয়ে মিডিয়াতে একটু প্রচার করছে 50টা বিশ্ববিদ্যালয়, আমার মনে হয় এখানে 5টা বিশ্ববিদ্যালয় ছিল না, সেটাও কিন্তু প্রচার হয়েছে। তো আপনাদের কাছে যথার্থ কণ্ঠে বলতে চাই, এই যে 2 গ্রুপ, এই গ্রুপ করলে তার জ্বলন্ত উদাহরণ যদি বলি একটু খারাপ ভাষায়ও, এই পে স্কেলের অন্যতম, আপনারা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, তাদের মধ্যে 2টা গ্রুপ আছে, আমি তাদের সামনেই বলছি, এবং এই 2 গ্রুপ আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয়ের মধ্যে 2 গ্রুপ, তাহলে কত গ্রুপ হলো? 4টা। এই 4টা-5টা গ্রুপের মধ্যে সরকার, আপনি কি মনে করেন আমি আজকে সরোয়ার এখানে আসছি, আমার পিছনে আমি কি কথা বলছি, প্রত্যেকের পিছনে কিন্তু আমরা এনএসআই কিন্তু সবাই একটা রিপোর্ট জানে। তো তারা যখন বুঝে যে, তারা তো রিপোর্টগুলো দেয় যে স্যার এদের মধ্যে তো একটা ভাঙন আছে, তাহলে বাদ দাও এটা। তা আমরা তো আমাদের নিজেদের ক্ষতি করে করছি। কি কারণে করছি? হয়তো আমি এক জায়গায় একটা প্রোগ্রামে এই যে আমি একটা চেয়ারে এখানে বসা থাকবো, ভাইয়ের পাশে বসা থাকবো, একজনকে আমি বলবো একটা ছবি তোলো, এটা নিয়ে আমি ফেসবুকে দিব। আমরা আসলে এই নেতা হয়ে গেছি, এখান থেকে আমাদের দূরে আসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দিকে তাকান। আজকে বাংলাদেশ চেঞ্জ হয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারের যে কাজ চলতেছে, তার জ্বলন্ত একটা উদাহরণ বাংলাদেশের ইতিহাসে নাই যে বিরোধী দলীয় নেতা, একজন প্রতিমন্ত্রী এবং একজন ঢাকার প্রশাসক নিয়ে একটা, ওই যে মিরপুরে, এটা একেবারে আমার মনে হয় শুধু বাংলাদেশ না, পৃথিবীর ওয়ার্ল্ডে আছে কিনা আমি জানি না। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এই যে উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং প্ল্যানগুলো কিন্তু অত্যন্ত, এবং সবার আগে বাংলাদেশ,
এই জিনিসটার মর্ম কিন্তু অনেক গভীর। আপনি একবার চিন্তা করে দেখেন, সবার আগে বাংলাদেশ মানে কি? যে মাকে ভালোবাসে, সে যে দেশকে ভালোবাসে, সে অন্যায় করতে পারবে না, তার দ্বারা অন্যায় সম্ভব না। কারণ এই দুইটা জায়গাতে যে ব্যক্তি স্থির থাকবে, সে কোনোদিন অন্যায় করতে পারবে না, সে কোনোদিন দুর্নীতি করতে পারবে না। সুতরাং উনি এক কথায় স্পষ্টভাবে বলে দিয়েছেন, সবার আগে বাংলাদেশ, দেশকে আগে ভালোবাসতে হবে। তো আমি আর কথা দীর্ঘায়িত করবো না। আমার লাস্ট যে কথাটা, আন্তঃবিশ্ববিদ্যালয়ের কমিটি, আমি ব্যক্তিগতভাবে বলবো, আজকে আমাদের আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের কমিটি হওয়ার কথা, সেটা করেন। এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ের যে ফেডারেশনের আমাদের যে দুইটা গ্রুপ, সেই দুই গ্রুপকে একত্রিত করেন, শক্তিশালী করেন। শক্তিশালী করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট আমরা বের করতে পারবো। এবং অনেকে বলে আমার বিশ্ববিদ্যালয়ে এটা নাই, অমুক বিশ্ববিদ্যালয়ে এটা নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহর রহমতে আপনাদের আমাদের মাননীয় উপাচার্য স্যার বা যিনি অফিস প্রধান আছেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি আছেন, আমাদের কিন্তু মোটামুটি সবকিছুই আমরা পেয়ে যাচ্ছি। এবং আমরা কিন্তু আমাদের এখন পাওয়ার তেমন কিছু নাই, আমাদের যতটুকু দরকার ততটুকু কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের উপাচার্য স্যারের মাধ্যমে আমাদের গতানুগতিক যেগুলো হওয়ার আমরা কিন্তু সেগুলো করছি। আমি এক্সট্রিমলি সরি সবার কাছ থেকে, আমি হয়তোবা অল্প সময়ের জন্য বলে একটু দীর্ঘায়িত করে ফেলছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির পক্ষ থেকে। এবং আজকে হাউজে যারা আছেন, আমার শ্রদ্ধাভাজন মঞ্জু ভাই, ওনার সাথে আজকেই আমার পরিচয়, আজকেই আমার দেখা। কথায় যদি কোনো রকমের অশালীন বা কোনো অসঙ্গতিপূর্ণ কোনো কথা বলে থাকি, দয়া করে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে, এবং আন্তঃবিশ্ববিদ্যালয়ে একটা শক্ত কমিটি হবে, দুই গ্রুপকে মিলে একত্রিত করে একটা বড় সম্মেলনের মাধ্যমে আমরা সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করব। এবং আপনাদেরকে আরো একটু বলি কথা, আজকে ভাই যদি না থাকতো আমি হয়তো মাইক ছাড়তাম কিনা জানি না। আন্তঃবিশ্ববিদ্যালয়ে আপনার এমনও দেখা গেছে, আমি একজন কর্মচারী, আমার কেন উপদেষ্টা দরকার? আমার যদি উপদেষ্টার দরকার হয়, তাহলে আমার এই সভাপতি পদ কেন দরকার? আমার মাথায় কি ব্রেন নাই? তাহলে আমাকে এই চেয়ারে আপনারা কেন বসাইছেন? আমি মনে বুঝাইতে পারছি যারা আছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনারা অনেকেই বিভিন্ন রকমের, যেটা আন্তঃবিশ্ববিদ্যালয়ের 50 বছরের ক্যারিয়ারে কোনো রকমের উপদেষ্টা ছিল না। কেন উপদেষ্টা থাকতে হবে? উপদেষ্টা কয়েকজন কর্মকর্তা উপদেষ্টা আছে, কর্মচারীদের বিষয়ে কর্মকর্তারা কোন কারণে উপদেষ্টা থাকবে? এবং স্ব বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখেন কোনো কর্মকর্তা চায় না যে কোনো কর্মচারী কর্মকর্তা হোক। এটা শুধু আমার আপনি একজন সভাপতি, আপনার পাশে দুইজন উপদেষ্টা, উপদেষ্টা তারেক রহমানেরও আছে, সেটা আর এটা কিন্তু এক না। আপনি উপদেষ্টা রাখছেন কি হিসেবে? আপনি নেতা, আপনাকে বানাইছেন কর্মচারীদের বিষয়ে কি কর্মকর্তা ভালো বুঝবেন? আপনি একজন কর্মচারী হিসেবে ভালো বুঝবেন। এই জায়গাগুলো তো আপনাদের ভালো মতো চিন্তা ভাবনা করা লাগবে। তো ধন্যবাদ সবাইকে।